আকারমাত্রিক স্বরলিপি কিভাবে লিখতে এবং পড়তে হয় সে সম্বন্ধে একটা ভিডিও সিরিজ আমরা এই চ্যানেলে করছি। আজকে এর দ্বিতীয় পর্ব। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা শিখে নেব ক্রোম্যাটিক স্কেল, সেটাকে আকারমাত্রিক স্বরলিপিতে কিভাবে আমরা লিখব এবং সহজতম মাত্রার চিহ্ন সেটা কিভাবে আমরা দেব। চলুন শুরু করা যাক। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রবীন্দ্রনাথের গান যদি আমাদের সিরিয়াসলি গাইতে হয়, তার বিশুদ্ধ সুর অনুসরণ করে গাইতে হয়, তাহলে আকারমাত্রিক স্বরলিপিকে ভালোভাবে বুঝে নেওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। আমাদের প্রত্যেকটা গানের টিউটোরিয়াল ভিডিওতে আমরা তলায় আকারমাত্রিক স্বরলিপির নোটেশনটা দিয়ে দিই, যাতে গানটাকে নিখুঁত তুলতে আপনাদের সুবিধা হয়। এবার সেটা করতে গেলে অনেকেই আছেন যারা আকারমাত্রিক স্বরলিপি ভালোভাবে পড়তে পারেন না। তাদের জন্য আমরা একটা সম্পূর্ণ ভিডিও সিরিজ করছি। এটার প্রথম পর্ব অলরেডি আমরা করেছি, একটা কার্ড দেওয়া থাকবে, প্লিজ দেখে নেবেন। আজকে এই সিরিজের দ্বিতীয় ভিডিও এবং আজকে একদম প্রথম দুটো নিয়ম, 1 নম্বর নিয়ম এবং 2 নম্বর নিয়ম নিয়ে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এই স্বরলিপি ব্যাপারটা কি। দেখুন, স্বরলিপি এই জিনিসটা হচ্ছে স্বরের লিপি, অর্থাৎ একটা সুরকে লিখিত অবস্থায় নিয়ে যাওয়া। আমার কথা বলার এই যে ভাষা, তার যেমন নানা রকম চিহ্ন আছে, সেইটা দিয়ে আমরা তাকে রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা ভাষার লিপি বলি। ঠিক সেই রকম স্বরের বিভিন্ন সুরের যদি আমরা নির্দিষ্ট চিহ্ন করতে পারি, তাহলে আমরা একটা সুরকেও লিখিত অবস্থায় নিয়ে যেতে পারবো। এবার ভেবে দেখুন, একটা গানে সাধারণত দুটো অংশ থাকে, একটা হচ্ছে সুর, আরেকটা হচ্ছে ছন্দ। কথা বাদ দিলে গীতিগতভাবে আমাদের কিন্তু শুধুমাত্র সুরের চিহ্নগুলোকে চিনতে পারলেই হবে না, তার সঙ্গে ছন্দের বা মাত্রারও একটা চিহ্ন আমাদের নির্দেশ করতে হবে। মানে একটা সুর হচ্ছে, কিন্তু সেই সুরটা কতক্ষণ ধরে হচ্ছে, কি সময় জুড়ে হচ্ছে, সেটা যদি আমি না বলতে পারি, তাহলে কিন্তু আমার স্বরলিপি ব্যবস্থা অসম্পূর্ণ। তাহলে পৃথিবীর সমস্ত স্বরলিপি ব্যবস্থায় অন্তত দুটো প্যারামিটার থাকতেই হবে। একটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা সুরটাকে নির্দেশ করবে, আরেকটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা ওই গানের ছন্দটাকে নির্দেশ করবে। আমাদের আকারমাত্রিক স্বরলিপিতেও এক্ষুনি আমরা দেখব 2 ধরনের চিহ্ন আছে। তারা একদল সুরগুলোকে চিহ্নিত করে, আরেক দল গানের ছন্দকে চিহ্নিত করে, তাল বা মাত্রাকে চিহ্নিত করে। আমরা প্রথমে আজকে চলুন সুর এর চিহ্নগুলো নিয়ে আলোচনা করি। আমাদের সঙ্গীতে আমরা জানি 7টা স্বর আছে, সা রে গা মা পা ধা নি, এগুলো এদের ডাক নাম। এদের ভালো নাম আছে সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত এবং নিষাদ, আমরা জানি এটা। এবার এদের মধ্যে সা এবং পা, এদেরকে আমরা বলি অচল স্বর। কেন? এদের কোনো রূপভেদ নেই, এদের একটাই রূপ, একটাই চেহারা। কড়ি পা বা কোমল সা বলে কিছু হয় না। এছাড়া বাদ বাকি যে সুরগুলো রয়েছে, রে গা মা ধা নি, তাদের প্রত্যেকে দুটো করে চেহারা বা দুটো করে শেড আছে। তার একটাকে আমরা বলি শুদ্ধ, আরেকটাকে আমরা বলি বিকৃত। রে গা ধা নি এই 4টি স্বরের ক্ষেত্রে আমরা জানি বিকৃত স্বরের অবস্থান শুদ্ধ স্বরের নিচে, বিকৃত স্বরটা শুদ্ধ স্বরের থেকে কোমলতর, তাই জন্য এগুলোকে কোমল বলা হয়। একমাত্র মধ্যমের ক্ষেত্রে বিকৃত স্বরের অবস্থান শুদ্ধ স্বরের ওপরে, তাই জন্য এটিকে তীব্র বলা হয়। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে আমাদের সঙ্গীতের যে 3টি সপ্তক, উদারা, মুদারা, তারা, মন্দ্র, মধ্য এবং তার, এই 3টি সপ্তকে এই 7, 5, 12টি স্বরকে আমরা কিভাবে লিখব। আকারমাত্রিক স্বরলিপিতে এই ব্যবস্থাটা অত্যন্ত সহজ। প্রত্যেকটি স্বরের প্রথম স্বরবর্ণ দিয়ে সেই স্বরের চিহ্ন হবে। তাহলে সায়ের চিহ্ন হবে দন্ত স, শুধু স কিন্তু সা নয়। এটা একটা চিহ্ন যে সা স্বরটাকে রিপ্রেজেন্ট করবে। এটার উচ্চারণ কিন্তু হবে সা, কিন্তু এটাকে আমরা লিখব এভাবে। আশা করি বিষয়টা বোঝা গেল। তাহলে সায়ের চিহ্ন এক্ষেত্রে আমরা পাচ্ছি দন্ত স, এটা আমার সা,
র দিয়ে আমি লিখব রে, গ দিয়ে আমি লিখব গা, ম দিয়ে আমি লিখব মা, প দিয়ে আমি লিখব পা, ধ দিয়ে আমি লিখব ধা, আর ন দিয়ে আমি লিখব নি। এবার এদের মধ্যে বিকৃত স্বরগুলোকে চিহ্নিত করে ফেলি। সা আর রে এর মধ্যে রয়েছে কোমল রে, এটাকে লেখা হবে রি দিয়ে। রে আর গায়ের মধ্যে রয়েছে কোমল গা, এটাকে লিখবো আমরা বর্গীর জয় ইয় দিয়ে। গা আর মা পরপর। মা আর পায়ের মধ্যে রয়েছে তীব্র মা, এটাকে লিখবো আমরা ক্ষীয় দিয়ে। হাতের লেখা অত্যন্ত বাজে, আমি মার্জনা চেয়ে রাখছি আগেই। পা আর ধায়ের মধ্যে কোমল ধা, এটাকে আমরা লিখবো দ দিয়ে। ধা আর নিয়ের মধ্যে কোমল নি, এটাকে আমরা লিখবো মূর্ধন্য ন দিয়ে। তাহলে মন্দ্র সপ্তকে যদি এই চিহ্নগুলো হয়, তাহলে এই চিহ্ন তলাই একটা করে হসন্ত থাকবে। অর্থাৎ আমি যদি কোথাও দেখি মূর্ধন্যয়ের তলায় একটা হসন্ত আছে, আমায় বুঝতে হবে এটা মন্দ্র সপ্তকের নিয়ের কথা বলা হচ্ছে। আমি যদি কোথাও দেখি পায়ের তলায় একটা হসন্ত আছে, আমায় বুঝতে হবে এটা মন্দ্র সপ্তকের পায়ের কথা বলা হচ্ছে। সিমিলারলি যদি আমি দেখি এর ওপরে একটা রেফ আছে, সায়ের ওপরে একটা রেফ, অর্থাৎ এটা চড়ার সা বা তার সপ্তকের সায়ের কথা বলা হচ্ছে। বর্গীয় জয় এটা কোমল গা, কিন্তু তার মাথায় একটা রেফ। সঙ্গে সঙ্গে আমায় বুঝতে হবে এটা মধ্য সপ্তকের কোমল গায়ের কথা বলা হচ্ছে না, এটা তার সপ্তকের কোমল গায়ের কথা বলা হচ্ছে। তাহলে এই ব্যবস্থায় দেখুন 12টি স্বর, 3টি অক্টেভ, 3×36টি চিহ্নকে আমি এখানে অত্যন্ত সহজে চিহ্নিত করে ফেলতে পারছি। যদি কিছু না থাকে এই 12র মাথায় বা নিচে, তাহলে সেটা মধ্য সপ্তকের। যদি নিচে হসন্ত থাকে তাহলে সেটা মন্দ্র সপ্তকের। যদি ওপরে রেফ থাকে তাহলে সেটা তার সপ্তকের। এইবার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এই আকার, যার জন্য আকার মাত্রিক স্বরলিপি কথাটা এসছে। আমরা প্রায়শই স্বরলিপিতে দেখি এই চিহ্নটা, আমরা ভাবি এই চিহ্নটা বোধহয় সা এর চিহ্ন। না, এখানে আসলে দুটো কথা একসঙ্গে বলা আছে। এই চিহ্নটা আসলে দুটি আলাদা আলাদা চিহ্নর সমাহার। একটি হচ্ছে সা, যে আমায় বলে দিচ্ছে কোন স্বর, এবং অন্যটি হচ্ছে আকার, যে আমায় বলে দিচ্ছে এই সা স্বরটির স্থায়িত্বকাল এক মাত্রা। আমরা আরো উদাহরণ দেখতে পারি। ধরা যাক র, গ, তারপরে একটা আকার। তাহলে এখানে আসলে আমরা 3টে চিহ্ন পাচ্ছি, একটা রে, একটা গা, এবং এদের যৌথ স্থায়িত্বকাল হচ্ছে এক মাত্রা। আরো দেখি গা, মা, পা, তারপরে একটা আকার। এখানে আসলে 4টে চিহ্ন রয়েছে, গান্ধার, মধ্যম, পঞ্চম, এবং এদের যৌথ স্থায়িত্বকাল হচ্ছে এক মাত্রা। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার আসুন এই বিষয় নিয়ে আরো কিছু উদাহরণ আমরা দেখি। ধরা যাক এরম লেখা আছে, এটা সা, সা। যদি এরকম লেখা থাকে তাহলে এখানে সা এক মাত্রার মধ্যেই দুটো স্বর। যদি এরকম লেখা থাকে, ধরা যাক সা, সা রে, সা রে গা, তারপরেরটা সা রে গা মা, তাহলে এটাকে পড়তে হবে কিন্তু সা, সা রে গা, সা রে গা মা। তাহলে মাত্রা স্থায়িত্বকাল কিন্তু এখানে অভিন্ন থাকছে। এই জিনিসটাকে আমাদের নানা রকম স্বরলিপিতে আপাতত সুর ছাড়া প্র্যাকটিস করা দরকার। ধরা যাক এই রকম, এটাকে আমরা এরম ভাবে পড়তে পারি, সা গা গা আ, গা রে গা। এখানে দেখুন আমি সুরগুলো লাগাচ্ছি না, নি সা, সা রে সা, আ নি ধা। ভুল পড়লাম, নি সা, সা রে সা, আ নি ধা। এখানে এই যে মাত্রার ডিস্ট্রিবিউশনগুলো রেখে পড়ার অভ্যাস, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং যারা গলায় সুর লাগাতে পারেন তারা আমার অ্যাডভাইস অবশ্যই সুর লাগিয়ে পড়ার চেষ্টা করবেন, কম লয় নেবেন। গা মা মা নি নি দা দা পা ধা পা মা ধা ধা পা।
এরকমভাবে জিনিসগুলোকে পড়ার চেষ্টা করা। যারা এখনও সুরগুলো কনফিডেন্টলি লাগাতে পারেন না, তারা আমি বললাম সুর ছাড়া ছন্দ দিয়ে পড়ার চেষ্টা করুন, সেটা উপকারী। কিন্তু একটা স্বরলিপি খুলে হারমোনিয়ামের রিড খুঁজে বাজিয়ে বাজিয়ে সুরটাকে মনে রাখার চেষ্টা করা, সেটা কিন্তু একদমই ঠিক উপায় নয়। আমার বিশ্বাস, যদি আমার কথা মতো একটু অনুশীলন করেন, একটু রেয়াজ করেন, তাহলে এইভাবে একটা অচেনা গানের স্বরলিপি খুলে আপনি তার সুরগুলো মোটামুটি খালি গলায় ঠিকঠাক লাগাতে পারবেন। সেটাই আমাদের এই সিরিজের মূল উদ্দেশ্য। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।